প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা দেশের ওষুধ শিল্প নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর আ.ব.ম ফারুক। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই, গত এক দশক ধরে আমাদের ওষুধ শিল্প রপ্তানির চিত্রে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং চলতি অর্থ বছরের প্রথম 5 মাসেও আমরা দেখেছি 13.5% প্রবৃদ্ধি এবং এটি হয়ে আসছে। তো এই সেক্টরের সম্ভাবনা কতটুকু বলে মনে হয় আপনার কাছে? বিশাল বিশাল সম্ভাবনা। মানে এটা একটু এইভাবে যদি বলি, আমরা যে স্বাধীনতার পরপর 1972 সালে আমরা তো একেবারেই একটা প্রায় উপনিবেশিক অবস্থার মধ্যে ছিলাম। আমাদের দেশে মানে তখনকার পূর্ব পাকিস্তানে 80% ওষুধ বাইরে থেকে আমদানি করতে হতো, তার চেয়েও বেশি। মাত্র 20% বা তার চেয়ে কম ওষুধ আমাদের যে চাহিদা তার 20% আমরা এখানে তৈরি করতাম। কিন্তু এটা ওই 1973 সালে সরকার একটা উদ্যোগ নেন এবং সেখানে দেশীয় ওষুধের উৎপাদনকে বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা, একই সঙ্গে ওই বিদেশের ওষুধ নির্ভরতা কমানোর জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়। জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের কথা আমরা বলতে পারি। নুরুল ইসলাম স্যার বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং তার একটা ভিশন ছিল এবং বঙ্গবন্ধুর ইয়েতে উনি পরামর্শ দিলেন এবং বঙ্গবন্ধু যেটা করলেন সেটা হলো যে বিদেশ থেকে ওষুধ আমদানির সময় যেই ওষুধগুলো আমাদের এখানে খুবই প্রয়োজনীয় সেগুলো আমদানি করা এবং স্থানীয় ওষুধ শিল্পকে সহায়তা করার জন্য উদ্যোগ নেওয়া। আপনি জানেন যে 74 সালে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসটা তৈরি হয়। এটা কিন্তু আগে ছিল না, যদিও পশ্চিম পাকিস্তানে ছিল, আমাদের এখানে ছিল না। তো সেখানে তিনি নির্দেশ দেন যে পেটেন্ট রাইট মানার কোনো দরকার নেই। আমরা পেটেন্ট মানতে গেলে ওষুধের দাম অনেক বেড়ে যায়, কারণ সেই কোম্পানি বহুজাতিক কোম্পানি, তারা অনেক দাম নেয়। তো উনি বললেন যে পেটেন্ট রাইট নামে নেই, ওষুধ ইয়ে করতে হবে যদি র মেটেরিয়ালটা পাওয়া যায় এবং যদি মান ঠিক থাকে, ওষুধের মানটাকে নিয়ে কোনো আপোষ নাই, ওটা ঠিক করতে হবে। তো এবং সেইভাবে তখন ওই সরকারি কর্মকর্তারা অনেকেই বলেছিলেন যে তাতে মামলা মোকদ্দমার একটা ব্যাপার আছে, আইনগত ব্যবস্থা নেবে কোম্পানিগুলো। তো উনি বলছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করলাম, সারা জীবন জেল খাটলাম। তো এখন গরিব মানুষের ওষুধ পাওয়ার, সস্তায় ওষুধ পাওয়ার অধিকারকে এস্টাবলিশ করার জন্য না হয় আরও কিছুদিন জেল খাটবো, অসুবিধা নেই, তোমরা তোমাদের কাজ করো। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা পেটেন্ট রাইট মানতে পারবো না, আমরা গরিব মানুষের ওষুধকে নিশ্চিত করতে হবে। এবং তখন থেকে শুরু পেটেন্ট রাইট না মানা। আপনি জানেন যে 2000 সালে ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারা যে ট্রিপস চুক্তির অধীনে আমাদেরকে একটা ছাড় দেয় যে 2015 সাল পর্যন্ত আমরা পেটেন্ট রাইট না মানলেও চলবে। এটা কিন্তু ওই সিদ্ধান্তেরই একটা ধারাবাহিকতা। বিশ্ব বাণিজ্য সংস্থা স্বীকার করে নিল যে বাংলাদেশের সেই দারিদ্র্য বিবেচনা করে গরিব মানুষের সংখ্যা এবং তাদের যে পারচেজেবিলিটি সেটা দেখে যে এখানে পেটেন্ট রাইট থেকে ছাড় দেওয়া হলো। তো আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যে 2015 সালের পরে 2016 সালের জানুয়ারি থেকেই তো আবার ওষুধের দাম বেড়ে যাবে। তো সেটি ঘটেনি এবং আমরা সম্প্রতি আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থাতে তারা সক্ষম হয়েছেন। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় খুব ভালো উদ্যোগ নিয়েছেন। সেখানে তোফায়েল আহমেদ সাহেব, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেটা আপনারাও জেনেছেন সংবাদ সম্মেলনে যে 2032 সাল পর্যন্ত আমরা এই পেটেন্ট ওয়েভারটাকে পাচ্ছি। তো এটা একটা খুব বড় সুযোগ, কারণ পেটেন্টটা পাওয়ার ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হবে যে আমরা যে বিদেশি যে ওষুধের যে প্রযুক্তি সেটা আমরা আমাদের কিনতে হবে, ব্যবহার করতে পারবো। এমনকি ওই কাঁচামালগুলো আমরা সস্তায় কিনতে পারবো বিভিন্ন সোর্স থেকে এবং তার ফলে আমাদের ওষুধের দামটা বেশ কমের মধ্যে থাকবে এবং সেইটা গরিব মানুষের সহনীয় অবস্থার মধ্যে থাকবে। এবং এর ফলে যেটা হবে সেটা হলো যে আপনি ধরুন এই মুহূর্তে আমাদের ওষুধের বাজার হচ্ছে প্রায় 15,000 কোটি টাকার বাংলাদেশে, অর্থাৎ এক বছরে আমরা ওষুধ বিক্রি করি 15,000 কোটি টাকার মতো। তার মধ্যে 98% ওষুধ আমরা নিজেরা উৎপাদন করি, মাত্র 2% এটা বাইরে থেকে আসে। তো যদি তুলনা করেন যে বঙ্গবন্ধুর ওই সিদ্ধান্তের আগে কি ছিল, 80% বাইরে থেকে আসতো, এখন আসে 2%। এই কদিন আগেও 3% ছিল, এটা গত বছর থেকে 2% হয়েছে। তো 98% ওষুধ
নিজেরা চাহিদার 98% যোগান দেওয়া একটা দেশের জন্য আমরা ওষুধের ক্ষেত্রে প্রায় স্বনির্ভর হওয়ার একটা পথে আছি। এবং কৃষিতে যেমন আমাদের ব্যাপক সাফল্য, আমরা খাদ্যে স্বনির্ভর অর্জন করতে পেরেছি, স্বনির্ভরতা। ওষুধের ক্ষেত্রে ওষুধের অভ্যন্তরীণ চাহিদাটা কত আসলে এখন বর্তমানে? এই মুহূর্তে আমাদের ওই যেটা বললাম যে প্রায় 15,000 কোটি টাকার ওষুধ আমাদের বাংলাদেশে বছরে বিক্রি হয়। এবং এটা বাড়বে কারণ হলো যে এক নম্বর মানুষের আয় বাড়ছে। আপনি জানেন যে আমাদের জিডিপি গ্রোথ ভালো, আমরা 6.5 ছিল গত বছর, এই বছর 6.7-এর আশা করছি, বা 7 হয়তো বা আশা করছি। 2018 সালে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চিফ ইকোনমিস্ট এসেছিলেন তিনি বলে গেছেন যে 2018 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি আশা করা যায় 8%। তো এইভাবে যদি বাড়তে থাকে, মানুষের আয়টা বাড়ছে, সক্ষমতা বাড়ছে, অতএব চিকিৎসা সক্ষমতাটাও বাড়ছে, অতএব ওষুধ আরও বেশি বেশি মানে কিনতে পারবে মানুষ। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে জনসংখ্যা তো বিপুল। ইউরোপের পুরো মহাদেশের যা জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা প্রায় সমান। তো এই বিপুল জনসংখ্যা, তারা যখন নাকি তাদের পারচেজেবিলিটি বাড়ে, তখন অটোমেটিক্যালি আপনার বাজারটা বেড়ে যায়। এই গেল একটা দিক। আরেকটা দিক আছে যেটা খুব বড় একটা সাফল্য, এটাও সেটা হলো আমরা একসময় ওষুধ তো রপ্তানি করার কথা ভাবতেই পারতাম না। 80% ওষুধ যেই দেশ আমদানি করে সেই দেশ তো ওষুধ রপ্তানি করবে কি, কিন্তু এখন আমরা 104টা দেশে ওষুধ রপ্তানি করি। এটা ঠিক যে এই 104টা দেশের মধ্যে টোটাল যে ওষুধ রপ্তানিটা হচ্ছে এটা প্রায় 1,000 কোটি টাকার মতো বছরে। তো 1,000 কোটি টাকা হয়তো চামড়া বা গার্মেন্টস সেগুলোর সঙ্গে তুলনা করলে খুব বেশি না, কিন্তু আমরা বলবো যে টু বিগিন উইথ এটা কিন্তু খারাপ না। 1,000 কোটি টাকার ওষুধ আপনি বাইরে পাঠাচ্ছেন, এবং এই 104টা দেশের মধ্যে সবই কিন্তু গরিব দেশ না, এগুলোর মধ্যে বড়লোক দেশও আছে। এগুলো স্বল্পোন্নত দেশের পাশাপাশি আমাদের যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো, ডেভেলপিং কান্ট্রিজ, আরেকটা হলো উন্নত দেশ। আমরা কিন্তু উন্নত দেশের বাজারেও ঢুকে গেছি। আপনি লক্ষ্য করেছেন বোধহয় যে এই বছরের জানুয়ারিতে আমাদের দুটো কোম্পানি, স্কয়ার এবং বেক্সিমকো, তারা আমেরিকার যে এফডিএ তাদের অ্যাপ্রুভাল, কারখানার সার্টিফিকেশন পেল। তার মানে হলো যে এই কারখানা থেকে ওষুধগুলো আমরা এখন আমেরিকাতে রপ্তানি করার জন্য এগিয়ে গেলাম। দ্বিতীয়ত, আমার জানা মতে এখানে আরও বেশ কিছু কোম্পানি, যেমন ধরুন ইনসেপ্টা, যেমন এরিস্টো, যেমন অপসোনিন, এই সব কোম্পানিগুলো, এসকেএফ, এইসব কোম্পানিগুলো কিন্তু এগিয়ে আসছে। এবং আমাদের অনুমান যে আমরা 2017 সালের মধ্যে 8টা কোম্পানি এফডিএ এর ক্লিয়ারেন্স পেয়ে যাবে। মানে বাইরে বিনিয়োগ করবে তারা? বাইরে বিনিয়োগ না, আমরা ওষুধ রপ্তানি করব। আমেরিকার বাজারে আমাদেরকে যদি আমরা ঢুকতে পারি, ওখানরা ওইটা হলো সবচাইতে রেস্ট্রিক্টেড মার্কেট, ভীষণ কঠিন মার্কেট। ওখানে পান থেকে চুন খসলে ওই ওষুধ আর রপ্তানি করা যাবে না, কোম্পানি শুদ্ধা বের করে দেবে। একটা প্রস্তাব ওষুধ কোম্পানির কাছ থেকে সরকারের কাছে গেছে যে যেরকম যে তারা আমেরিকাতে ইন্ডাস্ট্রি করে ওখানকার বাজার এটা হতে পারে এই জন্য যে এখন ওখানে যে রপ্তানিগুলো আমরা করব, সেই রপ্তানির ওই যে ক্যারিং কস্ট এইসব নানান রকমের ঝামেলা আছে, প্লাস আরও কিছু ব্যারিয়ার আছে, ওদের নানান নিয়ম কানুন। কিন্তু আমি যদি আমেরিকার মাটিতে বসেই ওষুধ তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমার অনেক ধরনের সুবিধা, খরচ কমে যাচ্ছে। তবে খরচের একটা ব্যাপার আছে আবার, ওই যে বেতন, ওখানে কিন্তু বেতনটা বেশি, ওইটাই একটা বড় সমস্যা। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধাই হবে। স্যার, বিষয়টি নিয়ে আবারও আমরা আলোচনায় ফিরব। স্যার, যে বিষয়টি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের ওষুধ প্রবেশের ক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয় কি? একটি ব্যাপার হলো যে আমেরিকার বাজারে আমরা আগেই বলেছি যে খুবই রেস্ট্রিক্টেড মার্কেট, ভীষণ নিয়ন্ত্রিত। ওখানে একটি সংস্থা নাম হচ্ছে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ভীষণ কড়াকড়ি করে আর কি। তা আমরা যদি এফডিএর সনদটা পাই, তাহলে আমরা 1 নম্বর আমরা ওই দেশের বাজারে ঢুকতে পারবো আমাদের ওষুধ নিয়ে। 2, ওই সার্টিফিকেটটা দেখিয়ে কিন্তু এখন সারা বিশ্ব অবারিত, কারণ সবচাইতে রেস্ট্রিক্টেড সার্টিফিকেট যেটা, সেটাই যখন আমরা পেয়ে গেলাম, এখন কিন্তু আপনি আফ্রিকা বলেন আর ইউরোপ বলেন বা এশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, যেখানেই যান, আপনি কিন্তু ওই সার্টিফিকেটটা দেখিয়ে ওই দেশের মার্কেটে আপনি ঢুকতে পারেন, সহজেই। আর এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমেরিকার মার্কেটটা বিশাল মার্কেট, পৃথিবীতে সবচাইতে বেশি ওষুধ খায় ওরা। দ্বিতীয়ত হলো যে আপনার দামও বেশি, অতএব আপনি যদি ওষুধ এখানে রপ্তানি করতে পারেন, প্রফিট মার্জিনটা বেশি আসবে অন্য দেশের তুলনায়। থার্ড আরেকটা ব্যাপার হলো যে এফডিএ যখন নাকি আমেরিকার বাইরে থেকে ওষুধ ভিতরে যাবে, যেই পরিমাণ নিয়ম নীতি খুবই স্ট্রিক্ট,
হ্যাঁ সেই রকম করে। কিন্তু আমেরিকাতে যখন নাকি উৎপাদিত হয় তখন কিন্তু ওদের ওই সেট আপের মধ্যে উৎপাদিত হচ্ছে, সেই কারণে ওই নিয়মকানুনগুলো মানা অনেক সহজ। তো এগুলো সবই হচ্ছে বেনিফিট। অসুবিধা একটাই, সেটা হলো যে বাংলাদেশে যত সস্তায় আপনি ফার্মাসিস্ট পাচ্ছেন ওষুধ উৎপাদনের জন্য, অত সস্তায় কিন্তু আমেরিকাতে আপনি সেটা পাবেন না। তবে এটার আবার পাল্টা ব্যবস্থাও নেওয়া যায়, সেটা হলো যে ওখানে কিন্তু অটোমেশন বেশি। তো সেই কারণে আপনার ওই ম্যান পাওয়ারের ইনভলভমেন্ট কিন্তু আবার কমে যাবে। তো সেই হিসাবে আপনার যদি আমাদের দেশে কোনো কোনো কোম্পানি তারা ভাবছেন যে আমেরিকাতেই বরং ফ্যাক্টরি করা যায় কিনা, তো সেটা তাদের জন্য লাভজনক হবে আমরা আশা করি। তার চাইতেও বড় বিষয়, আমাদের বাঙালি হিসেবে আমাদের মরালটা কত হাই হয়ে গেল যে আমাদের দেশের ওষুধ কোম্পানি শুধুমাত্র আমার দেশের মোট চাহিদার 98% ফুলফিল করছে তা না, শুধুমাত্র 104টা দেশে ওষুধ রপ্তানি করছে তা না, সবচাইতে নিয়ন্ত্রিত মার্কেট, সবচাইতে রেগুলেটেড যে বাজার, সেই বাজারেও কিন্তু আমি আমার কোম্পানি নিয়ে ওখানে গেছি, ওখানেই প্ল্যান্ট তৈরি করে ওখানেই আমার ওষুধ বিক্রি হচ্ছে। অতএব বাঙালির যে আত্মবিশ্বাসের, আত্মমর্যাদার, জাতি হিসাবে আত্মমর্যাদার যে একটা আপগ্রেডেশন, এটা কিন্তু অনেকটা আমরা বেশ গর্ব অনুভব করতেই পারি যখন নাকি এই ধরনের একটা ব্যাপার হবে। তবে এখানে কিছু সাবধানতার ব্যাপার আছে। সাবধানতার ব্যাপারটা হলো যে আপনি আমেরিকার বাজারটা কিন্তু আবার খুবই মানে খুব রিস্কি বা নাজুক ধরনের, সেনসিটিভ খুবই। ইন্ডিয়াতে বেশ কিছু কোম্পানি আপনার ওই আমেরিকার বাজারে ঢুকেছিল, র্যানব্যাক্সি, ডক্টর রেড্ডি, সিপলা, এবং তাদের সম্পর্কে কিন্তু ওই দেশের কোম্পানিগুলো তো ডেফিনেটলি ভালো চোখে দেখে না, কিন্তু ওই খুদ ধরার জন্য সব মানে মুখিয়ে থাকে আর কি। এবং যে কারণে র্যানব্যাক্সিকে, সিপলাকে বা ডক্টর রেড্ডি, ইন্ডিয়ার বড় বড় কোম্পানি, এরা কিন্তু খুবই নামকরা কোম্পানি, ওখানে কিন্তু পত্রপত্রিকায় প্রচুর লেখা হয়েছে এবং কোনো কোনো প্রোডাক্ট ওদের ব্যান করে দিয়েছে। একটা প্রোডাক্ট যদি ব্যান্ড হয়ে যায় তখন কিন্তু ওই কোম্পানিটার আর প্রোডাক্টগুলোরও বিক্রি কমে যায়, কারণ তখন ইমেজ সংকটটা দেখা দেয়। তো এইগুলো আমরা আশা করব যে আমাদের দেশের যে কোম্পানি যারা যাবেন ওখানে, তারা এইসব ব্যাপারগুলো খুবই খেয়াল রাখবেন। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ওখানে কারখানা না করেও কিন্তু এখানে আমরা ওই কাজটা করতে পারি। সেটা হলো আমেরিকার একটা কোম্পানির উৎপাদন আমরা এখানে করব, এটাকে বলে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। আমরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করলাম, আমাদের যে ফ্যাক্টরিগুলো এখানে যেগুলো আছে বাংলাদেশে, তারা তাদের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশন করতে পারছে না। অর্থাৎ তার যা উৎপাদন করার ক্ষমতা, সেই উৎপাদন করার ক্ষমতার বেশ কিছুটা অংশ কিন্তু বাকি থেকে যায়, সে উৎপাদন করে না, কারণ মার্কেটের সঙ্গে তার চাহিদার একটা ব্যাপার থাকে। তা আমরা দেখি যে খুব ভালো কোম্পানিও 70%-এর বেশি ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে না। তাহলে বাকি যে 30% ক্যাপাসিটি, আপনি যদি এখন বাইরে থেকে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করেন যে তোমার প্রোডাক্টগুলো আমি বানাবো, ওই লোক রাজি হবে এই জন্যে যে সে সস্তায় বানাতে পারবে, কারণ এখানে কিন্তু আমার ফার্মাসিস্টের বেতন কম, কেমিস্ট, বায়োকেমিস্ট, এদের বেতন কম, অতএব খরচটা কম। আমরা যে 104টা দেশে ওষুধ রপ্তানি করছি তার পিছনে কারণটা কিন্তু ওটা। 1 নম্বর আমাদের দাম কম, কারণ উৎপাদন খরচ কম। 2, আমাদের মানসম্পন্ন ওষুধ। ইন্টারন্যাশনাল মার্কেটে মানসম্পন্ন না হলে যুক্তরাজ্যের MHRA, ব্রাজিলের আনভিসা, মধ্যপ্রাচ্যের GCC, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়ার TGA, এগুলো কিন্তু আমরা পেতাম না এই সার্টিফিকেটগুলো। তো এই সার্টিফিকেটগুলো পাওয়াতে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে ওষুধ মানসম্পন্ন, এবং সেই কারণেই 104টা দেশে কিন্তু রপ্তানি করতে পারছি। ওই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজটা এখন আমাদের হাতে নেওয়া দরকার, এবং আমি মনে করি যে আমাদের ওষুধ কোম্পানিগুলো এই ব্যাপারে তৎপর হবে, কারণ তার যে এখানকার এক্সিস্টিং কারখানার যে ক্যাপাসিটিটা বাকি আছে, এইটা দিয়েই সে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ ওখানে তাদের হয়ে এখানে তৈরি করে ওখানে পাঠাতে পারে, এবং দুনিয়ার বিভিন্ন দেশে কিন্তু এটা হয়। চায়না আজকে যে অনেক উন্নত হয়েছে, এই চায়নার উন্নতির পিছনে ইভেন মালয়েশিয়া, হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং তারা করছে, এবং ইলেকট্রনিক্স আইটেমস সবচেয়ে বেশি কিন্তু এখন এই চায়নাতেও মালয়েশিয়া তৈরি হচ্ছে। বাংলাদেশেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। স্যার, আপনি এতক্ষণ আমাদের যে ওষুধের কথা বললেন, আমাদের ওষুধের সম্ভাবনার কথা বললেন, আমাদের ওষুধের মানসম্মত আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু দেশীয় বাজারে কিছু ওষুধেও তো এরকমও শোনা যায় যে মানসম্মত না, এবং সরকারের পক্ষ থেকে আমরা কিছুদিন আগেও দেখেছি যে প্রায় 42টা ওষুধ
ব্যান করে দেওয়া হয়েছে। তো এরকম পরিস্থিতি কেন? এটা নিয়ন্ত্রণের জন্য কি করা যেতে এটা পারে? আমাদের জন্য একটা ব্ল্যাক স্পট আমি বলবো। কিছু কিছু ছোট কোম্পানি তাদের ওই ওষুধ উৎপাদনের জন্য যে প্রযুক্তিগত দরকার, সুবিধাগুলি দরকার, মেশিনপত্র, যন্ত্রপাতি, লোকবল, সবচেয়ে বড় বিষয় মাইন্ডসেট। ওই মাথার মধ্যে আছে দ্রুত বড়লোক হওয়ার একটা চিন্তা। ওষুধের ব্যবসা এমনিতেই লাভজনক, এটা দ্রুত বড়লোক না হলেও ধীরে ধীরে বড়লোক হবেই সে, কিন্তু তাকে দ্রুত বড়লোক হতে হবে। এবং এইটার জন্য সে ওই ওষুধটা খেয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলো কিনা, কেউ মারা গেল কিনা, এটার ব্যাপারে সে পরোয়া করে না। দুর্ভাগ্যবশত কিছু কোম্পানি আমাদের এখানে এরকম আছে। তবে সান্ত্বনাটা এই যে টোটাল যে আমার সেল, আমি যদি 100% ধরি, তার মধ্যে 7%-এর মতো আমরা পাই সাবস্ট্যান্ডার্ড ওষুধ। খুব বড় না, তবে আবার খুব ছোটও না। 7% ওষুধই বা কেন সাবস্ট্যান্ডার্ড থাকবে? এবং সেটিও তো আমাদের নকল যেসব থাকবে। ভালো অর্জন আছে সেগুলোর ভালো ক্ষেত্রে অর্জনগুলোকে একটা ম্লান করে দিচ্ছে। ক্ষতিকর এক, দুই হচ্ছে ওই 7% ওষুধগুলো বিক্রি হয় কোথায়? বেশিরভাগ আপনি দেখবেন রিমোট গ্রাম এলাকাগুলোতে, যেখানে কোনো রকমের খবরদারি করে না কেউ, কেউ জিজ্ঞেস করে না, সরল সোজা মানুষ। বাংলাদেশের মানুষ তো অধিকাংশ সরল সোজা খুবই। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিচ্ছে, দোকান থেকে ওষুধ নিচ্ছে, খাচ্ছে। ওই ওষুধগুলো খুবই খারাপ অবস্থা, এবং আমরা চাই যে এটা 7% কেন, এটা শুড বি 0%। আমাদের রেগুলেটরি বডি এখানে কি? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটি আছে, ওখানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, তাদের জনবলের একটা সংকট আছে, এটা সত্য। তবে তার চাইতে বড় বিষয় হলো যে ওখানে ওই পুরস্কার এবং তিরস্কার এই ব্যবস্থাটা এখনো নেই ওখানে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি। আপনি জনগণের কাছে দায়বদ্ধ, আপনি কোনো ইমোরাল কাজ করতে পারবেন না, করলে আপনাকে জবাবদিহি করতে হবে এবং তার জন্য আপনাকে তিরস্কার বা শাস্তি দিতে হবে। এই বিষয়গুলো এখনো অর্জিত হয়নি। ওই শৃঙ্খলাটুকু যদি আমাদের এখানে চলে আসে, প্লাস আমরা যদি ওখানে যারা কর্মী কর্মকর্তা ওদেরকে যদি আরেকটু বিভিন্ন রকমের বেনিফিটস দিতে পারি, তাহলে কিন্তু মানুষ আগ্রহী হয় কাজগুলো সৎভাবে করার জন্য। সততার জিনিসটা কিন্তু আপনার একটা হলো যে অন্তর থেকে আসা, বিশ্বাস থেকে, আদর্শগত অবস্থানটা যদি ওরকম না থাকে, তাহলে কিন্তু একটা মানুষ সৎ হতে পারে না। 2 হচ্ছে ওই স্পেশালিস্ট নলেজ তার দরকার। ওখানে যারা থাকবেন তারা যদি ওই বিশেষজ্ঞ জ্ঞানটা নিয়ে কাজ করেন, এটা আমার ধারণা এটা ইমপ্রুভ করে যাবে। ওই খারাপ ওষুধের বেলায় একটা ভালো খবর বলতে পারি, সেটা হলো যে জাতীয় সংসদের যে স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি, শেখ সেলিম সাহেব যেটির সভাপতি, ওখান থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা গত 5-6 বছর ধরেই চলছে। বিভিন্ন ওষুধ কোম্পানিগুলোকে আকস্মিক পরিদর্শন করে তারপরে সেখান থেকে ব্যবস্থা নেওয়া এবং ওষুধ প্রশাসনকে নির্দেশ দেওয়া যে এই কাজগুলো করো। তো সেটির 3য় দফা পরিদর্শনও হয়ে গেছে, সেটার রিপোর্ট খুব শীঘ্রই জমা দেওয়া হবে এবং তার ভিত্তিতে আমরা আশা করি যে নিশ্চয়ই সরকার একটা ভালো কিছু আমরা একটা ভালো আমরা কিছু দেখতে আমরা পাবো। স্যার, আমাদের তো জাতীয় ওষুধ নীতিও হওয়ার কথা, সেটি আসলে এখনো তো আমরা এটি খুব সময় লেগে গেছে আর কি। এটি আসলে 2012 সালে জমা দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো সেখানে ওই সবগুলো মন্ত্রণালয় থেকে সবগুলো স্টেক হোল্ডার্স যারা আছেন তাদের সবার কাছে ইয়ে করে মতামত নিয়ে ভেটিং যেটাকে বলে, ভেটিং করে টরে এসেছিল। তারপরে বিভিন্ন কারণে এটা কেন জানি এই ফাইলটা খুব একটা গতি পায়নি আর কি। তো সম্প্রতি নাসিম সাহেব একটা উদ্যোগ নিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, উনি উদ্যোগ নিয়েছেন এবং বেশ এগিয়ে গেছে। আমরা যদি জানি যে এখন এটি স্বাস্থ্য মন্ত্রণালয় অপেক্ষমান, এখান থেকে এটি আইন মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে ক্যাবিনেট মিটিংয়ে যাবে। তা আমরা প্রত্যাশা করি যে খুব দ্রুত এই কাজটুকু হয়ে যাক, কারণ এটা অনেক দিন ধরে পড়ে আছে, কয়েক বছর হয়ে গেল। আমার জানা মতে 3 বছর ধরে অপেক্ষায় আমরা আছি। তৈরি হয়ে যাওয়ার পরে কিছু মডিফিকেশান হয়েছে ইতিমধ্যে। তো এটি ড্রাগ পলিসিটা যদি সরকার ঘোষণা করেন, এটা খুব ভালো একটা কাজ হবে এই জন্য যে ওখানে ওই যেসব কথাগুলো আপনি বললেন সমস্যার দিকগুলো, সেগুলোকে অ্যাড্রেস করা আছে ওখানে। দ্বিতীয়ত শুধু ওষুধ না, ওষুধের সঙ্গে মেডিকেল ডিভাইস, নানান রকম মেডিকেল ডিভাইস, তারপরে আপনার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, এমনকি আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, এগুলোকেও ইনক্লুড এই করা হয়েছে। সবগুলোকেই কিন্তু এবার আনা হয়েছে এবং এইটাই হলো বাংলাদেশের প্রথম একটা ওষুধনীতি হতে যাচ্ছে, যেখানে শুধু অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসা না, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, হোমিওপ্যাথি যত রকমের আছে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, মেডিকেল ডিভাইস, এমনকি বাইরে থেকে ওষুধ যদি এখানে পরীক্ষা করা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল, তারও যে নিয়মকানুন কী হবে, এই যাবতীয় বিষয়টা কিন্তু ওর মধ্যে একটা গাইডলাইন ওখানে দেওয়া আছে এবং সব বিশেষজ্ঞরা মিলেই কাজটি করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব জনগণের পক্ষ থেকে
যে খুব দ্রুতই হয়তো এই ওষুধ নীতিটা ঘোষণা হবে। স্যার, আরেকটি বিষয় যে বিশ্বজুড়ে ওষুধ খাতে মানে গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তো আমাদের দেশে আসলে এই গবেষণার ক্ষেত্রে কি ধরনের? আমাদের গবেষণার জনবল আছে, কারণ আমাদের ছেলেমেয়েরাই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ টাশ করে বাইরে গিয়ে গবেষণাগুলো করেন। দেশে করছে না কেন? দেশে করতে পারছেন না, কারণ হলো এক নম্বর হচ্ছে যে আমাদের ওই ল্যাবরেটরিগুলো সেইভাবে সক্ষম করার জন্য ফান্ড দরকার, যেটা আমাদের নেই। আর আপনি জানেন যে ওষুধের গবেষণা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা বিষয়, খুবই এক্সপেন্সিভ। ওখানে মিলিয়ন না, একেবারে কোনো কোনো ওষুধের ক্ষেত্রে $1 বিলিয়ন খরচ করতে হয় রিসার্চের পিছনে একটা ওষুধ আনতে গেলে। অবশ্য টাকাটা উঠেও আসে, আবার সারা পৃথিবীতেই তো ব্যবসা করা যায় সেই হিসাবে। তো এখন এখানে আমাদের একটা তহবিল দরকার। আমরা দারিদ্র্যের হার থেকে বেরিয়ে আসছি, আমাদের দারিদ্র্যের হার কমে যাচ্ছে, জিডিপি বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আসবে হয়তো আজ থেকে 10 বছর পর, যখন আমরা ওষুধের ওই ধরনের অ্যাডভান্সড রিসার্চ এখানে করতে পারবো। আপাতত আমরা ওই ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চগুলো করতে পারি, যেটা করে তারপরে বাইরে গিয়ে বাকি কাজটুকু হয়। আরেকটা হলো যে এটা কিন্তু সরকারের পক্ষে এতগুলো টাকা দেওয়া আসলে সম্ভব না। এটা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনি ইনসুলিনের কথা বলুন, ডায়াবেটিসের ইনসুলিন আবিষ্কার করেছে কে? টরন্টো ইউনিভার্সিটি। টরন্টো ইউনিভার্সিটি কিভাবে করলো? তারা অন্য কোম্পানি থেকে ফান্ড পেয়ে তারা গবেষণা করে এটা বের করেছে। অ্যান্টি ক্যান্সার ড্রাগ যতগুলো বেরিয়েছে, হার্টের ওষুধ যতগুলো বেরিয়েছে, অ্যান্টিবায়োটিক, সবগুলো কিন্তু কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়কে ফান্ড দেয়, তারপরে করে। আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একটা রিলেশনশিপ তৈরি করা দরকার রিসার্চের ক্ষেত্রে। এটা আমরা আশা করি যে ধীরে ধীরে হয়তো একসময় আসবে আর কি, এখনও সেটা আমাদের কাছে নেই। স্যার, এই ওষুধ শিল্পে কাজ করার জন্য যে মানব সম্পদ প্রয়োজন, সেটি কি আমাদের পর্যাপ্ত রয়েছে? অবশ্যই পর্যাপ্ত, মানে পর্যাপ্ত চাইতেও বেশি। কারণ 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ জন্ম হয়। আমরা তখন প্রতি বছর 30টা করে ফার্মাসিস্ট তৈরি করতে পারতাম দক্ষ জনবল হিসেবে। এখন হচ্ছে 34টা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে মোট 34টা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ানো হচ্ছে, এবং সেখান থেকে আমরা বিপুল সংখ্যক ফার্মাসিস্ট পাচ্ছি। এটাই কিন্তু আমাদের এই ওষুধ শিল্পের দক্ষ জনবলের মানে যে সোর্সটা। আপনি মধ্যপ্রাচ্যের কথাটা ধরুন, মধ্যপ্রাচ্যে তো টাকার অভাব নাই, এবং আমাদের বেক্সিমকো বা স্কয়ার বা ইনসেপ্টা এদের চাইতেও বড় কোম্পানি ওখানে করা সম্ভব। পুরো মধ্যপ্রাচ্যে একটা মাত্র ওষুধের কোম্পানি, নাম হচ্ছে জুলফার, গালফ ফার্মাসিউটিক্যালস। এবং সেখানেও কিন্তু যে জনশক্তি কাজ করে, সেই জনশক্তিগুলোর মধ্যে অনেকগুলো বাংলাদেশের, বাকিগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে গেছে, নেপাল থেকে গেছে, শ্রীলঙ্কা থেকে গেছে। ওদের ওই জনশক্তিটা নাই বলে তারা ওষুধের ইন্ডাস্ট্রি করতে পারছে না। আমাদের জনশক্তিটা আছে, আমাদের নাই টাকা। তবে যতগুলো ইন্ডাস্ট্রি আমাদের এখন আছে তারা এই ভালোই করছে। 98% কভারেজ হয়ে গেছে, 2% মাত্র বাইরে থেকে আনি, 104টা দেশে ওষুধ রপ্তানি করি, আমেরিকায় যাচ্ছি। অতএব ওই যে দিকটা থেকে আমাদের নতুন আর ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের দরকার নাই। এখন দরকার হচ্ছে দক্ষ জনশক্তিকে এক্সপ্যান্ড করা। জি, সেই সম্ভাবনা আমাদের রয়েছে। রয়েছে। তো আমরা আজকের মতো এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এনটিভিকেও আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।